জাম্প করা টেন্টেড ক্যান্ডিডেট, তারা আর এই যে ফ্রেশ যে নিয়োগটা হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে পারবে না। তার মানে কি এটা প্রতিষ্ঠা হয়ে গেল যে পরীক্ষা হচ্ছেই? না, সেটা তো অলরেডি নির্দেশ হয়ে আছে। এবং শুধু তাই না, সেই নির্দেশনামায় যেটি বলা আছে যে যদি 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি না দেয় তাহলে কস্ট ইম্পোজ করবে, এবং এই অর্ডারটি যে 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারবে যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি, তারা যে কন্টিনিউ করতে পারবে সেই অর্ডারটিও তাহলে ভ্যাকেট হয়ে যাবে। অর্থাৎ 31শে মের মধ্যে বাধ্যতামূলকভাবে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতে এফিডেভিট জমা করতে হবে। এটা যদি না করে তাহলে কিন্তু এই নির্দেশটি যে 31শে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউশনের যে নির্দেশটি, সেই নির্দেশটি কিন্তু ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজ করবে, সেটাই কিন্তু নির্দেশনামায় বলা আছে। ফলে সেই নির্দেশটি কিন্তু কার্যকরী। অলরেডি সেই নির্দেশের কার্যকারিতার জন্যই কিন্তু এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট নয়, তারা কিন্তু সার্ভিস কন্টিনিউ করছেন। আচ্ছা দাদা, বলছি এই যে যদি নিয়োগটা মানে আবার নতুন করে পরীক্ষা হবে এবং সেটা হতে চলেছে, তারপর আবার এখনো পেন্ডিং রিভিউ অ্যাপ্লিকেশন, তার মানে কি এই রিভিউর কোনো সদর্থক অর্থাৎ যে চাকরি ফিরে পাওয়ার যে সম্ভাবনা কোনোভাবে কি আর থেকে থাকছে? দেখুন, রিভিউয়ের স্কোপ এমনি অত্যন্ত লিমিটেড। এই যে তার সাবসিকুয়েন্ট যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বোর্ডের, সেই বোর্ডের অ্যাপ্লিকেশনের সাপেক্ষে যে নির্দেশ, তারপরে সেই ক্ষীণ যে স্পেসটি ছিল সেটি আরো ক্ষীণতর হয়েছে রিভিউয়ের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে সেখানে একটি নির্দেশ, সেই নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে এবং আর্টিকেল 12 অথরিটিরা তারা কিন্তু এগ্রিড এই নির্দেশকে পালন করার জন্য। তার কারণ তারা পার্টি টু দ্য প্রসিডিংস ছিলেন। তারা এগ্রি করে গিয়ে আবার কিছুজন ছেলে মেয়ে তো চাকরিতেও যাচ্ছেন, যারা ধরুন ওই নির্দেশকে স্বীকৃতি প্রদান করে যারা স্কুলে যাচ্ছেন, তারা কি করে আবার বলবেন যে না না ওই নির্দেশ মানি না? একসঙ্গে নির্দেশ গ্রহণ এবং বর্জন হয় না। আপনি একসঙ্গে নির্দেশের বেনিফিট নিচ্ছেন অথচ বলছেন নির্দেশটা আমি মানি না, এটা কি কোনো হয়? যারা 31শে ডিসেম্বর পর্যন্ত ধরুন স্কুলে যাচ্ছেন, তারা তো নির্দেশের বেনিফিট নিচ্ছেন, আবার গিয়ে বলবেন যে না না ওই নির্দেশ আমি মানি না। তাহলে আপনি স্কুলে যাচ্ছেন কেন? আপনি মাইনে নিচ্ছেন কেন? তার মানে তো নির্দেশকে বেসিক্যালি মান্যতা প্রদান করলেন। ফলে নির্দেশের মান্যতা প্রদান করার পরে সেই নির্দেশকে মানি না, এটা বলা যায় না, একসঙ্গে গ্রহণ এবং বর্জন হয় না। দ্বিতীয় হচ্ছে রিভিউয়ের স্কোপ এমনি অত্যন্ত ক্ষীণ, তারপরে আরো সেটা ক্ষীণতর হয়েছে এই বর্তমান যে নির্দেশ সেটার ফলে। দাদা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, সবার মুখে বিকাশ ভট্টাচার্য আইনজীবী এবং ফিরদৌস শামীম এই নাম দুটো তারা উল্লেখ করছেন এবং কোথাও চাকরিহারাদের কাছে শত্রু বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মূলত দুর্নীতি হয়েছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, এবং দুর্নীতির ফলে মন্ত্রী থেকে শুরু করে আধিকারিক তারা জেলবন্দি হন। দুর্নীতির ফলে কয়েকশো কোটি টাকা, মোর দেন 600 crore, সেটা কিন্তু ইডি প্রসিড অফ ক্রাইম হিসেবে উদ্ধার করতে পেরেছে। ফলে এই যে বৃহৎ পরিমাণ অর্থ উদ্ধার অ্যাজ এ প্রসিড অফ ক্রাইম, সেই সময় তৎকালীন মন্ত্রী সহ একাধিক আধিকারিকের জেলবন্দি থাকা, এবং এই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়া ওএমআর শিটের সাদা ওএমআর শিট জমা দেওয়া, ওএমআর শিটের প্রাপ্ত মার্কস এবং ট্যাবুলার শিটের প্রাপ্ত মার্কসের পার্থক্য, এই সমস্ত কিছু একটাই দিক নির্দেশ করে দুর্নীতি হয়েছে। এবং দুর্নীতির যেহেতু হয়েছে, দুর্নীতির শিকারও হয়েছেন। দুর্নীতির শিকার হয়েছেন কারা? চাকরি প্রার্থীরা। যারা চাকরি করছিলেন তারা তো নিশ্চুপ ছিলেন, মানে ইভেন যিনি দুর্নীতির শিকার পরবর্তীতে তিনি বুঝেছেন তিনিও দুর্নীতির শিকার, কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তিনিও কিন্তু মামলা করেননি। মামলা করেছে কারা? বঞ্চিত চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে মামলা করেছে। এবং তারা ভেবেছিলেন যে আমরা যদি মামলা না করতাম এবং এই দক্ষতা দেখিয়ে মামলাটা না করতাম, তাহলে হয়তো তাদের চুরিটা ধরা পড়তো না, সেটা তারা ভেবেছেন। ফলে আমরা কেন মামলা তাদের হয়ে করে দিলাম, মানে চোর চুরি করবে তাদের একেবারে নিরুপদ্রবে চুরিটা করতে দিতে হবে, কোনো প্রকার
কেউ ডিস্টার্ব করতে পারবে না, চোর আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যাবে। আচ্ছা বলুন তো, গ্রাম এই যে ধরুন সরকারি স্কুলগুলোতে কারা পড়তে যায় বলুন তো? সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, বা যার কোনো উপায় নেই। ধরুন আপনি এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার একটি স্কুলকে নিন, উদাহরণ হিসেবেই নিন, আপনি সেটার মূল্যায়ন করুন যে স্টুডেন্ট হিসেবে কারা আসছে সেখানে পড়তে। এক হচ্ছে বেশিরভাগটাই সমাজের মার্জিনাল ক্লাস, আর হচ্ছে যে সেখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই বা অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এডুকেশনাল ইনস্টিটিউশনের, তাই তারা বাধ্য হয়ে পড়তে যাচ্ছে, অর্থ থাকা সত্ত্বেও তারা বাধ্য হয়ে পড়তে যাচ্ছে। ফলে সেই ছেলেমেয়েরা বাধ্যতামূলক ভাবে সাদা খাতা মাস্টারের কাছে পড়বে, আর বিকাশ ভট্টাচার্য ফিরদৌস শামীমদের চুপচাপ সেটা দেখে যেতে হবে এবং বলতে হবে যে না না ওরা চুরি করেছে, চুরি করে শিক্ষক নিয়োগ করে ঠিক করেছে। এটা তো হতে পারে না। দাদা, নাগরিক সমাজে একটা প্রশ্ন উঠছে যে এই যে যারা সরকারের, রাজ্য সরকারের দ্বারাই এই যে যারা যোগ্য তাদেরও চাকরি গেল, এবং সুপ্রিম কোর্টের এটা বোঝা উচিত ছিল যে এখানে এদের কোনো হাত নেই, যারা যোগ্য তথাকথিত, এবং এদের চাকরিটা কেন গেল, অর্থাৎ এদের চাকরিটা তো গেছে কোনো সরকারি বা সরকার নিযুক্ত মানুষের মাধ্যমেই গেছে, তাহলে তাদের শাস্তি না হয়ে যারা যোগ্য তারা চাকরিহারা হলো, এটা জুডিশিয়ারিকেও ভাবা উচিত। নাগরিক সমাজ এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, তো এই বিষয়টা আপনি মানবিক দিক থেকে কি বলবেন? দেখুন আমি বলি যে আপনি যেটা বললেন যে যারা চাকরি চুরি করেছে তাদের তো শাস্তি, তাদের শাস্তি হবে। এই প্রসিডিংসটা সেই প্রসিডিংস না, এটা হলো মূলত চাকরি সংক্রান্ত মামলার প্রসিডিংস। আরেকটি প্রসিডিংস চলছে সাইড বাই সাইড, একসঙ্গেই চলছে, প্যারালালি চলছে, সেটা যে ক্রিমিনাল প্রসিডিংস, যে কারণে হয়েছে বলেই তো পার্থ চ্যাটার্জি জেলবন্দি হয়েছে, বলেই তো প্রসিড অফ ক্রাইম হিসাবে কয়েকশো কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আপনি হয়তো বুঝতে পারছেন না, কারণ আপনি তো চুরি করেননি, ফলে আপনার বাড়ি থেকে টাকা উদ্ধার করছে না ইডি, কিন্তু ইডি চেষ্টা করছে, হ্যাঁ পুরোটা পারেনি, কিন্তু কয়েকশো কোটি টাকা তো উদ্ধার হয়েছে অ্যাজ এ প্রসিড অফ ক্রাইম। এবার আসি যে আপনি বলছেন যে এর মধ্যে তো নিশ্চিতভাবে 26,000-এর মধ্যে তো যোগ্য নিশ্চিতভাবে রয়েছে। যোগ্য বলা ভুল হবে, শুধু যোগ্য কেন, তারা যোগ্য, বৈধ এবং আইনসঙ্গত ভাবে পেয়েছিলেন, তাদের কোনো প্রকার দোষ নেই, তাহলে তাদের চাকরি গেল কেন? তাদের চাকরি এই কারণেই গেল, তার কারণ সরকার, এসএসসি এবং বোর্ড তারা অযোগ্য। দেখুন আমাদের দেশে যে সংবিধানের যে কাঠামো, আমাদের দেশের যে প্রশাসনিক কাঠামো, সেখানে একটা নির্দিষ্ট দায়বদ্ধতা থাকে কে কোন কাজটি করবে। এসএসসি সে রেকমেন্ডেশন করে, রেকমেন্ডেটরি অথরিটি, সে সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করে। বোর্ড অ্যাপয়েন্টিং অথরিটি ছিল, যদিও অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টিং অথরিটি ছিল স্কুলগুলো, কিন্তু বোর্ড দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো, আর স্কুলগুলো জয়েন করিয়েছিল। তারা আইডেন্টিফাই করে দিতে পারলো না কে যোগ্য কে অযোগ্য। উল্টে শুধু তাই না, এসএসসি কি করেছে, এসএসসি এই প্রসিডিংস চলাকালীনই অচিন্ত্য কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টঙ্গাই ম্যাটারে এভিডেভিট দিয়ে বলেছে যে ওএমআর শিট গুলো ডিস্ট্রয় করার পূর্বে, ফিজিক্যাল কপি গুলো ডিস্ট্রয় করার পূর্বে তারা স্ক্যান কপি রেখেছে। পরবর্তীতে তারা স্ট্যান্ড পরিবর্তন করে, ইভেন আমরা যে স্ক্যান কপি রেখেছি এটা প্রমাণ করার জন্য সেটা এই নাসরিন এরা আরটিআই করে, তারা ওএমআর শিট গুলো পায়। সেই ওএমআর শিট পাওয়ার পরে তারা দেখে যে তাদের অ্যাকচুয়ালি যে ওএমআর শিট পেয়েছিল সেগুলো, এবং তারা বলেও যে সার্ভার কপি থেকে দিয়েছে। পরবর্তীতে তারা আদালতে বলে না না, ওটা সিবিআই যেটা সাপ্লাই করেছে তার কপি দিয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা করেছি এটা প্রমাণ করতে যে ওএমআর শিট গুলো এসএসসির কাছে আছে, এবং এসএসসি যেহেতু এভিডেভিট দিয়ে বলেছে, পরবর্তীতে এসএসসি বলে না আমার কাছে কোনো ওএমআর শিট নেই, যা সিবিআই সাপ্লাই করেছে ওই ওএমআর শিট আর ফিজিক্যাল কপি আমরা ডিস্ট্রয় করে দিয়েছি। অথচ তারা এভিডেভিট দিয়ে অন্য কথা বলেছিল আগে, আমরা সেটাও দেখিয়েছি আদালতকে। কি করবে আদালত?
আদালত যে পরিমাণ সুযোগ দিয়েছে বৈধ অবৈধদের পৃথকীকরণ করতে, পারেনি, কখনোই বলতে পারেনি যে এই 5,000 সংখ্যা বলে দিলাম, এর বাইরে একজন অযোগ্য নেই, অবৈধ নেই। বলেছে এখনো পর্যন্ত যা আইডেন্টিফাই করেছে অ্যাজ এ অবৈধ সেই সংখ্যাটি এটা, কিন্তু এর বাইরে সবাই বৈধ সেটা বলতে পারেনি। এবং একটা করে এফিডেভিট দিয়েছে আর সংখ্যা পরিবর্তন হয়েছে। এবং 3টে অথরিটি, এসএসসি, বোর্ড, সরকার, 3টে আর্টিকেল 12 অথরিটির 3 রকম তথ্য। কারোর তথ্যের সঙ্গে কারোর তথ্যের কোনো প্রকার মিল নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে কে কোথায় দুর্নীতি করেছে, যে যেখানে পেরেছে দুর্নীতি করেছে। আপনি ভাবুন রেকমেন্ডেশন লেটারের সংখ্যা যা, তার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সংখ্যা বেশি। তার মানে কি? মানে এসএসসি আধিকারিকের জায়গায় বোর্ডের আধিকারিককে পয়সা দিয়েছে বা বোর্ডের কাউকে পয়সা দিয়েছে, সে আপনার রেকমেন্ডেশন লেটার আছে নেই দেখার দরকার নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়, সেটাকে নিয়ে চলে গেছে স্কুলে। যে যেমন করে পেরেছে। এই তো মামলা চলাকালীনই ডিআই অফিস থেকে এই মুর্শিদাবাদের পিতা পুত্র ডো, প্রধান শিক্ষক পিতা, তার স্কুলে সে তার কোনোদিন রেকমেন্ডেশন লেটার নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, কিছু ইস্যু করেনি। অন্য আর একজনের রেকমেন্ডেশন লেটার, অন্য আর একজনের অ্যাপয়েন্টমেন্ট লেটার, অন্য আর একজনের অ্যাপ্রুভাল, সেগুলোকে নিয়ে স্কুলে চাকরি করছিল দিব্যি। বিশ্বজিৎ বাসু ধরে সমারোহের মামলা আমরা তথ্য দিয়েছি। ফলে এই যে দুর্নীতি, এটা একদম বহুস্তরীয় দুর্নীতি। আপনি মানে একস্তরীয় দুর্নীতি তো নয়, ইন্টারভিউ মার্কস বাড়িয়েছে। আপনি সিবিআই রিপোর্ট দিয়ে বলেছে ইন্টারভিউ মার্কস বাড়িয়েছে। কার ইন্টারভিউ মার্কস বাড়িয়েছে, কজনের বাড়িয়েছে, তথ্য নেই। আপনি কি করবেন? দেখুন আমাদের দেশে ওই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আর সার্ভিস জুরিসপ্রুডেন্স তার এক নয়। আপনি অনেকেই বলার চেষ্টা করছেন যে না ওই চুরি করে পেলেও থাকতো, 4জন চুরি করে পাওয়া চাকরি পাওয়া ব্যক্তি স্কুলে থাকলেও অসুবিধা ছিল না। আপনি ভাবুন তো, তার কাছ থেকে পাঠ নিতে বাধ্য থাকতো আপনার বাড়ির ছেলেটা। আপনি কলকাতা শহরে ঠান্ডা ঘরে বসে আপনি এটা বলতে পারেন, কিন্তু গ্রামের একজন শিশু, তার জন্য ওই সাদা খাতার শিক্ষককে ছেড়ে দেবেন? তাকে 30 বছর ধরে পাঠদানের সুযোগ দেবেন? তার কাছ থেকে পাঠ নিতে বাধ্য থাকবে ওই ছেলে মেয়েরা? এই যে তথ্য দিয়ে দিলেই তো পরিষ্কার হয়ে যেত যে ওএমআর শিট গুলো আছে, এই তার ওএমআর শিট, এই ব্যক্তিরা হচ্ছে অবৈধভাবে চাকরি পেয়েছে, এই ব্যক্তিদের র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এই রেশিও ভায়োলেট করে চাকরি পেয়েছে, এই রিজার্ভেশন পলিসি ভায়োলেশনের ফলে চাকরি পেয়েছে, এই ওএমআর শিট ইস্যুতে চাকরি পেয়েছে, এই র্যাঙ্ক জাম্প ইস্যুতে চাকরি পেয়েছে, এই এক্সপায়ারি প্যানেলে চাকরি। একদম তথ্য সুন্দর করে দিয়ে দিলেই হতো। এখনো কি কোনো সম্ভাবনা আছে এই তথ্য দিয়ে ফিরিয়ে আনার রিভিউতে? দেখুন আমার ব্যক্তিগত ধারণা সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে।